চেঁচামেচিতে চারদিকের লোকজন জড়ো হয়েছে, তবে কেউ কোনো কথা বলছে না। সম্পান রাগে পাল্টা জবাব দিচ্ছে, আর চন্দনাও অনবরত কটু কথা বলে যাচ্ছে। শেষে মহেশ এসে চন্দনাকে টেনে সরিয়ে নিল। এ বাড়িতে চন্দনার কথাই শেষ কথা, তাই মহেশ নিজেও এখানে অসহায়। উপস্থিত লোকজন সম্পানকে বাড়ি চলে যেতে বলল। যার মেয়ে, সে বিয়ে না দিলে অন্য কারো কি করার আছে? অবশেষে সম্পান তার মাকে নিয়ে বিষণ্ণ মনে ফিরে গেল। বিন্দু এক ছুটে পরীর কাছে গেল। এই মুহূর্তে পরী ছাড়া কেউ ওর সমস্যার সমাধান করতে পারবে না। চন্দনার ওই বিষাক্ত ভাষা শুনে বিন্দু আর এক মুহূর্ত সেখানে দাঁড়াতে পারেনি। সম্পানের এই অপমান সে সইতে পারছে না। পরী তখন নিজের ঘরে বসেছিল। বিন্দু এসেই হাঁপাতে লাগল। সখীর এই করুণ দশা দেখে পরী দ্রুত গিয়ে ধরল বিন্দুকে। পরী চিন্তিত হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে বিন্দু, এরকম করছিস কেন? বিন্দু সব ঘটনা বলতে বলতে আবারও কান্নায় ভেঙে পড়ল। শুনে এবার পরীর প্রচণ্ড রাগ হল চন্দনার ওপর। মহিলাটা ভীষণ কঠোর, এই মহিলার একটা কঠিন শিক্ষা হওয়া উচিত। রুষ্ট কণ্ঠে পরী বলল, তোর মা ভালো না বিন্দু, একটা শিক্ষা দিতে হবে তোর মাকে। বিন্দু ডুকরে কেঁদে উঠে বলল, আমি জানি না তুই কি করবি, কিন্তু আমারে বাঁচা, মাঝিরে ছাড়া আমি থাকতে পারবো না। পরী বিন্দুকে শান্ত হতে বলল। পরী নিজে গিয়ে কিছু বলতে পারবে না, কারণ সে তার মায়ের কাছে চুক্তিবদ্ধ। তাই যা করার বিন্দু আর সম্পানকেই করতে হবে। পরী ধীর পায়ে কাঠের আলমারির কাছে গেল। সেখান থেকে বিন্দুর আমানত রাখা সেই সিঁদুর কৌটোটি বের করে আনল। পরী গভীর চোখে বিন্দুর দিকে তাকিয়ে রহস্যময় স্বনে প্রশ্ন করল, সিঁদুর পরালেই বিয়ে হয় তাই না বিন্দু? পৌষের হাড় কাঁপানো শীত রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে যাচ্ছে। ভোরের কুয়াশা ভেদ করে গরম কম্বলের নিচ থেকে ওঠার সাধ্য কারণেই। পরীও উষ্ণতায় ডুবে গভীর ঘুমে আচ্ছন্ন। রূপালী এসেছিল পরীকে দেখতে। কক্ষ থেকে বেরিয়ে সে অতি সাবধানে নিচতলায় নেমে এলো। গায়ে গরম চাদর জড়িয়ে উঠোন জুড়ে হাঁটাহাঁটি করছে সে। রূপালীর পেটটা এখন বেশ উঁচু হয়েছে। কদিন বাদেই পৃথিবীতে ভূমিষ্ঠ হবে নতুন এক প্রাণ। মা হওয়ার আনন্দ সব মেয়ের থাকলেও রূপালীর মনে কোথাও যেন বিষাদের ছায়া। কবিরের অমানুষিক আচরণ তাকে সেই আনন্দ উপভোগ করতে দিচ্ছে না। কবির যে তাকে কেবল শরীরের মোহে গ্রহণ করেছিল, ভালোবাসতে পারেনি, এ সত্য এখন রূপালীর কাছে দিনের আলোর মতো পরিষ্কার। বেলা ৮টা নাগাদ রোদ উঠল। এতক্ষণ চারপাশ ঘন কুয়াশায় ঢাকা ছিল। এরই মধ্যে জমিদার বাড়িতে এসে হাজির হল নাইম, শেখর আর আসিফ। অতিথিদের বৈঠকে বসিয়ে আপ্যায়ন করলেন মালা ও জেসমিন। অনেকদিন পর দেখা হওয়ায় কুশলাদি বিনিময়ের সাথে সাথে পাতে পড়ল গরম গরম ভাপা পিঠা। নাইম মনে মনে মতলব বাড়ছে, আজ যে কোনোভাবে এখানে থেকে যেতে হবে। পুরীর জন্য তার মনের গহীনে এক অদ্ভুত আকুলতা জমা হয়েছে, অথচ সে জানে এই অতি আবেগের ফলাফল হয়তো শূন্যই হবে। আসিফ নাইমের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, কি সিদ্ধান্ত নিলি, থাকবি নাকি চলে যাবি? নাইম বিমর্ষ ভাব কাটিয়ে মৃদু হেসে বলল, সবে তো এলাম, দেখি কি করি। আসিফ হাসতে হাসতে টিপ্পনি কাটল, তোর না দেখা বউয়ের শ্বশুরবাড়ি বলে কথা, থাকলে থাকতেই পারিস। এমন সময় নিজের ঘর থেকে বেরিয়ে নাইমদের দেখতে পেল শায়ের। শায়ের এগিয়ে এসে সৌজন্যের সাথে বলল, আপনারা কখন এসেছেন? নাইম ধীর গলায় জবাব দিল, এই তো কিছুক্ষণ হলো। আপনার অবস্থা কেমন এখন? শায়ের মাথা নেড়ে বলল, জি ভালো। তা হঠাৎ আমাদের কথা মনে পড়ল যে? নাইম কিছুটা অপ্রস্তুত হয়ে বলল, হঠাৎ মানে? আসিফ পরিস্থিতি সামলাতে নাইমের বদলে উত্তর দিল নাইম, আসলে এসেছি গ্রামটা দেখতে। বন্যার সময়ের রূপ আর এখনের রূপ তো আলাদা, ওটাই দেখতে আসা, একটু পরেই চলে যাব আমরা। আসিফের কথা শুনে নাইম কড়া চোখে তার দিকে তাকালো। সব ভেস্তে দিতে আসিফ একাই যথেষ্ট। কিন্তু তখনই শায়ের এক প্রস্তাব দিয়ে বসল। শায়ের উৎসাহিত হয়ে বলল, আজকে বরং থেকেই যান, পাশের গ্রামে যাত্রাপালা হচ্ছে, রাতে সবাই দেখতে যাব, আপনাদেরও ভালোই লাগবে। শায়েরের কথা শুনে নাইমের মুখে তৃপ্তির হাসি ফুটে উঠল। সে সাথে সাথে লুফে নিয়ে বলল, তাই নাকি, তাহলে তো যেতেই হয়, সমস্যা নেই, আমরা থাকব।
সায়ের বিদায় নিয়ে নিজের কাজে চলে গেল। নাইম মনে মনে ভীষণ খুশি। আজ রাতের এই যাত্রাপালার সুযোগে সে শেষবারের মতো চেষ্টা করে দেখবে পরীর মুখোমুখি সে হবেই। নিজের ঘরে বসে কুসুমের পরনের কাপড়টা ভাঁজ করছে পরী। নিখুঁত ছদ্মবেশ তৈরির জন্য কুসুমের পুরনো চাদর আর জুতোটাও চেয়ে নিয়েছে সে। আজ রাতের আধারে সে এক মস্ত ঝুঁকি নিতে যাচ্ছে। নিজের হাতে সখী বিন্দু আর সম্পান মাঝির বিয়ে দেবে। পরিকল্পনা অনুযায়ী পশ্চিমের ঘন জঙ্গলের ভেতরে পরিত্যক্ত পুরনো কালী মন্দিরে বিয়ে সম্পন্ন হবে। ভূত প্রেতের ভয় থাকায় ওই জঙ্গলে দিনের বেলাতেও কেউ যায় না। আর এই নির্জনতাকেই নিজের হাতিয়ার বানিয়েছে পরী। এখন শুধু রাতের অপেক্ষা। সন্ধ্যা নামতেই হালকা কুয়াশা আর অন্ধকারের চাদরে ঢেকে গেল নূরনগর। গ্রামের মানুষ দলে দলে যাত্রা দেখতে বেরোল। আফতাব আজ সেখানে প্রধান অতিথি, তাই বাড়ির প্রায় সব পুরুষ সদস্যই রওনা দিল। নাইম শরীর খারাপের দোহাই দিয়ে বাড়িতেই থেকে গেল। আসিফ আর শেখর তার মতলব বুঝলেও কিছু বলল না। অন্ধকার গাঢ় হতেই অন্দরে শোরগোল পড়ে গেল। রূপালীর প্রসব বেদনা শুরু হয়েছে। বাড়িতে হইচই, ধাত্রী আর মহিলাদের ভিড়। এই হুলস্থলের সুযোগটাই নিল পরী। কুসুমের পোশাকে মুখ ঢেকে সে সদর দরজা দিয়ে বেরিয়ে গেল। রক্ষীরা ভেবেছে কুসুম কোনো জরুরি কাজে যাচ্ছে, তাই কেউ আটকানোর সাহস পেল না। পরী ক্ষেতের আইল দিয়ে দ্রুত পা চালাচ্ছে। কুয়াশা ভেজা রাতে হারিকেনের আলোয় সে পশ্চিমের জঙ্গলে পৌঁছল। কিন্তু জঙ্গলটা বড্ড বড় আর ঘুটঘুটে অন্ধকার। কালী মন্দিরটা খুঁজে পেতে বেশ বেগ পেতে হলো তাকে। অবশেষে যখন মন্দিরটি খুঁজে পেল, দেখল সেখানে কেউ নেই। বিন্দু আর সম্পান এখনও পৌঁছায়নি। পরীর হাতে বিন্দুর সেই আজন্ম আকাঙ্ক্ষার সিঁদুর কৌটো। সে একা বুঝে অপেক্ষা করতে লাগল। মনে মনে ভাবছে, বিন্দু কি ধরা পড়ে গেল? জঙ্গলের এক কোণে বিশাল এক বকুল গাছ। সাদা ফুলে গাছের তলাটা যেন চাদরের মতো হয়ে আছে। অপেক্ষার প্রহর দীর্ঘ হলে পরী হারিকেনটা মাটিতে রেখে ফুল কুড়াতে শুরু করল। ফুলের মিষ্টি ঘ্রাণে মনটা উদাস হয়ে গেল তার। আচমকা ঝরা পাতার খসখস শব্দে পরীর তন্দ্রা ভাঙল। সে ভাবল বিন্দুরা বুঝি এলো। হারিকেন হাতে একটু এগোতেই পরীর রক্ত হিম হয়ে গেল। বিন্দু বা সম্পান নয়, বেশ কয়েকজন পুরুষের কণ্ঠস্বর ভেসে আসছে। তারা যে এদিকেই আসছে তা বুঝতে বাকি রইল না। পরী উল্টো দিকে দৌড় দিল। কিছুক্ষণের মধ্যেই সে বুঝতে পারল লোকগুলো তাকে দেখে ফেলেছে এবং ধাওয়া করছে। প্রাণপণে ছুটছে পরী। বেদ ঝোরের কাঁটায় তার চাদর আটকে গেল, কিন্তু ছাড়ানোর সময় নেই। চাদর ওখানেই ফেলে সে ঝোপঝাড় বিলেত করে এগিয়ে চলতে লাগল। হঠাৎ এক গাছের সাথে ধাক্কা লেগে হাত থেকে হারিকেনটা ছিটকে পড়ল। ভেঙে গেল কাঁচ, নিভে গেল আলো। ঘুটঘুটে অন্ধকারে দিকভ্রান্ত পরী শুধু বুঝতে পারছে পেছনে যমদূতের মতো লোকগুলো ক্রমশ কাছে এগিয়ে আসছে। পিছনে তাকাতেই পুরীর রক্ত হিম হয়ে গেল। আগুনের লিলিহান শিখা আকাশ ছুঁতে চাইছে। দাউ দাউ করে জ্বলছে শুকনো খড়ের গাদা। পুরী বুঝতে পারল পড়ে যাওয়া হারিকেন থেকেই এই অগ্নকাণ্ড। কিন্তু আগুনের দিকে চেয়ে থাকার সময় এখন নেই। সে আবার দৌড় দিল। রাস্তায় এসে যখন পৌঁছালো তখন পুরীর হুঁশ ফিরল। পেছন ফিরে দেখল জঙ্গলের সেই আগুনের লাল আভা এখনও দেখা যাচ্ছে। স্তব্ধ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল সে। মাথায় হাজারো প্রশ্ন। কি থেকে কি হয়ে গেল? বিন্দু আর সম্পান কোথায়? অন্ধকারে কিছুই ঠাহর করা যাচ্ছে না। কিন্তু এখানে বেশিক্ষণ থাকা মানেই বিপদ। নিজের চাদরটা জঙ্গলে হারিয়ে এসেছে, তাই পরনের শাড়ির আঁচল দিয়েই মুখটা ভালো করে ঢেকে নিল পরী। বাড়ি ফেরার জন্য এক পা এগোতে যন্ত্রণায় কুকড়ে উঠল সে। জুতো খুলে দেখল তলায় মস্ত বড় এক বেলকাটা বিধে আছে। টেনে বের করার চেষ্টা করেও বিফল হয়ে সে জুতোজোড়া হাতে নিয়ে খালি পায়েই রওনা হল। হাড় কাঁপানো ঠান্ডা মাটি, তার উপর গায়ে চাদর নেই। কাঁটা আর ঝোপঝাড়ের আঁচড়ে সারা শরীর জ্বালাপোড়া করছে। এতক্ষণ উত্তেজনায় টের না পেলেও এখন প্রতিটি ক্ষত যেন প্রাণ কেড়ে নিতে চাইছে। অন্ধকারে খুঁড়িয়ে খুঁড়িয়ে কোনো মতে পথ চিনে সে প্রথমে গেল বিন্দুর বাড়ির দিকে। বিন্দুর বাড়ির সামনে মানুষের জটলা। চন্দনা মাটিতে আছাড়ি পিছাড়ি খেয়ে কাঁদছেন আর সম্পানকে গালমন্দ করছেন। সবার মুখে একই কথা, সম্পান নাকি বিন্দুকে নিয়ে পালিয়ে গেছে। পরী অবাক হল, ওরা পালালে পরীকে কিছু জানালো না কেন? আর দেরি না করে পরী নিজের বাড়ির দিকে ছুটল। সদর দরজা দিয়ে ঢোকার উপায় নেই, তাই পেছনের গাছ বেয়ে ছাদে উঠে নিজের ঘরে ঢুকল সে। কিন্তু ঘরে পা রাখতেই পরীর হৃৎপিণ্ড যেন থেমে গেল। সামনে যমদূতের মতো দাঁড়িয়ে আছেন মা।
মালা আজ ভয়াবহ রেগে আছেন। তার ফর্সা মুখ রাগে টকটকে লাল হয়ে গেছে। মালা দাঁতে দাঁত চেপে জিজ্ঞেস করলেন, কোথায় গিয়েছিলি? পরী চটজলদি কোনো উত্তর খুঁজে পেল না। মালা উত্তরের অপেক্ষা করলেন না, ঠাস করে এক চর বসিয়ে দিলেন পুরীর গালে। শরীর এমনিতেই দুর্বল ছিল, পুরী টাল সামলাতে না পেলে মেঝেতে পড়ে গেল। মালা তাকে চুল ধরে টেনে তুলে আবার থাপ্পড় মারলেন। পরপর কয়েকটা আঘাতে পুরীর দুধ হালতা গাল দুটো রক্তবর্ণ হয়ে ফুলে উঠল। মালা চিৎকার করে উঠলেন, এই দিন কি দেখতে চাইছি আমি? তোরে সব বিপদ থাইকা আগলায়া রাখতে ঘর থাইকা বাইর হইতে দেই না। কেন জানোস? কারণ সুন্দরের কদর সবাই করে না। লালসার চাহনি অনেক ভয়ঙ্কর। সুন্দর সবাই ধরতে চায়, চোখ দিয়া তারা শরীরে হাত দেয়। তোরে সেই সব থাইকা বাঁচাইতে ঘরে আটকায়া রাখি, আর তুই রাত্রি বিরাত্রি বাইরে যাস। মালার দু চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। তিনি ডুকরে কেঁদে উঠে বললেন, আমার কথা তো বুঝোস না। ঝিনুকের মুক্তা যখন মানুষ দেখে তখন বেইচা দেয়, না দেখলে ওই মুক্তা সুরক্ষিত থাকে। তোরে তেমনি সুরক্ষিত রাখতে আমি ঝিনুকের মধ্যে রাখলাম, যাতে কেউ দেখতে না পারে। আর তুই কি সত্যি আমার মাইয়া? মালা পরীকে ছেড়ে দিয়ে চলে গেল। পরী স্থির হয়ে দাঁড়িয়ে রইল। মা ওকে কী সব বলে গেল? কোন লালসার কথা বলে গেল? তাহলে নিশ্চয়ই মালাও একসময় এমন কিছুর শিকার ছিল। কোনো এক গভীর ভীতি মালাকে তাড়া করে ফিরছে, যার কারণে পরীকে সে এভাবে ঘরবন্দি করে রাখে। কিন্তু সেই ভয়ের আসল কারণটা কি? একদিকে বিন্দুর চিন্তা, অন্যদিকে মায়ের এই রহস্যময় কথা। পরীর মাথায় প্রশ্নের জটলা পাকিয়ে গেল। তাকে যে জানতেই হবে সব উত্তর। সারা রাত দু চোখের পাতা এক করতে পারেনি পরী। ছদ্মবেশ ছেড়ে নিজের পোশাক পরে নিল সে। বিন্দুর আমানত সেই সিঁদুর কৌটো হাতে নিয়েই সারা রাত ভেবে গেল, বিন্দু আর সম্পান কোথায় গেল? সত্যিই কি তারা পালিয়ে গেছে? এই ভাবনাগুলো পরীকে ঘুমাতে দিল না। সকাল হতেই ঘর থেকে বের হলো সে। হাতে তখনও সেই সিঁদুর কৌটো। উত্তেজনায় সেটা খেয়ালই করেনি পরী। বাইরে এসে দেখে অন্দরের উঠোন ভর্তি মহিলারা। সবাই রূপালীর ঘরে উঁকি দিচ্ছে। পরী দ্রুত রূপালীর ঘরে গেল। দেখল রূপালী তার নবজাতককে দুগ্ধ পান করাচ্ছে। পরী গিয়ে আস্তে করে রূপালীর পাশে বসল। অসম্ভব সুন্দর বাচ্চাটার দিকে তাকিয়ে অস্ফুট স্বরে বলে উঠল, মাশাল্লাহ। আবেরজান পাশেই বসা ছিলেন। তিনি নাতনিকে অনুযোগে সুরে বললেন, তোর অহনাহার সময় হইল? পোলা হইছে কোন রাইতে? রূপালী দাদিকে থামিয়ে দিয়ে মৃদুস্বরে বলল, আহ দাদি থাক না, পরী তো ঘুমাচ্ছিল, এখন তো এসেছে। রূপালী পরীর দিকে তাকিয়ে মুচকি হাসল। পরীও হাসল, কিন্তু তার মনটা কেন জানি কুগাইছে। সে বাচ্চাটাকে কোলে নেওয়ার জন্য হাত বাড়াল। পরীর হাতে সিঁদুর কৌটো দেখে রূপালী অবাক হয়ে জিজ্ঞেস করল, তোর হাতে এইটা কেন রে পরী? পরী কোনো জবাব দিতে পারল না। রূপালীও ফের প্রশ্ন করার সুযোগ পেল না, কারণ বাইরে থেকে জুম্মানের আর্তনাদ শোনা গেল। সে পরী আপা বলে চিৎকার করে ডাকছে। পরী দৌড়ে বের হয়ে জুম্মানের কাছে গেল। দেখল জুম্মান ভয়াবহভাবে হাঁপাচ্ছে। পরী উৎকণ্ঠা নিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে জুম্মান, এমন করছিস কেন? জুম্মান হাঁপাতে হাঁপাতে শুধু বলল, আপা কি বল না। আপা, বিন্দু দিদি পশ্চিম জঙ্গলে গাছের ডালে ঝুলতাছে আপা। মুহূর্তেই পরীর পায়ের তলা থেকে মাটি সরে গেল। জুম্মানকে সরিয়ে দিয়ে সে পাগলের মতো দৌড় দিল। মালা সাথে সাথেই বড়িকে টেনে ধরার চেষ্টা করলেন, কিন্তু এবার মায়ের কোনো বাধাই মানল না পরী। সজোরে ঝাড়ি মেরে মালার হাত ছেড়ে দিয়ে সে বেরিয়ে গেল। আজ পরী ভুলে গেছে মায়ের দেওয়া কসম, ভুলে গেছে নেকাব পরতে, ভুলে গেছে নিজের রূপ আড়াল করতে। যে পরীর সৌন্দর্য এতদিন পর্দার আড়ালে বন্দী ছিল, আজ সেই পরী সব পর্দা ছিঁড়ে আগ্নেয়গিরির মতো বেরিয়ে পড়েছে। সব ভালোবাসা সুখকর হয় না, পায় না সে নিজস্ব পূর্ণতা। কিয়ৎকালের জন্য সুখ দিয়ে সারা জীবন দেয় বেদনা। প্রহরগুলোতে আনন্দ দিলে ঋতু জুড়ে দেয় বেদনা। ভালোবাসা কি আদৌ সুখ দেয়? ভালোবাসা ছাড়া কি বেঁচে থাকা যায় না? ভালোবাসা যদি সুখ দিত, তবে বিশ্ব জুড়ে ভালোবাসাতে ভরে যেত। কষ্ট চেনার সাধ্য কারো হতো না। সবার ক্ষেত্রে ভালোবাসা আনন্দময় হয় না। ভালোবাসা নামক সুখ পাখিটা সবার জীবনে ডানা ঝাপটাবে, কিন্তু পাখিটা কি আদৌ পোষ মানবে কি? সবাই তো পোষ মানাতে পারে না। কিছু অবহেলায় পাখিটা চলে যায়, আবার কেউ যত্ন করেও পোষ মানাতে পারে না। ভাগ্য যে কাকে কোথায় নিয়ে যাবে তা কেউই জানে না। বিধাতার লিখন যে কেউ খণ্ডাতে পারবে না।
বিন্দুর জীবনে সুখ পাখিটা ডানা ঝাপটে ছিল, ধরা দিয়েছিল বিন্দুর হাতে, কিন্তু যত্নেও পোষ মানাতে ব্যর্থ বিন্দু, যার কারণে তার শাস্তি পেয়েছে সম্পানও। সম্পানের কিছু প্রহর আনন্দে কেটেছে, কিন্তু বাকি রীতিগুলো বোধহয় আনন্দ আর কখনোই আসবে না। প্রিয়তমা তার সাথে করে সেই সুখটুকুও যে নিয়ে গেছে, তাই সে তার সুখের স্থির দেহের পাশে বসে শেষ দেখা দেখে নিচ্ছে। মুখের অজস্র কাটাছেঁড়া তার প্রিয়তমার, তার মধ্যে থেকেই সুখ খুঁজে যাচ্ছে সে। অথচ কত কষ্ট দিয়েই না তার সুখের প্রাণটা তার দেহ থেকে বের করে নেওয়া হয়েছে। রাস্তা দিয়ে দৌড়ে আসছে পরী, গায়ের চাদরটা বৈঠকে পড়ে গেছে আসার সময়। গাঢ় কুয়াশার ভেতর দিয়ে দৌড়াতে দৌড়াতে ফর্সা শরীরে বিন্দু বিন্দু শিশির কণা জমেছে। চুলের খোঁপা যে কখন খুলে পিঠ ছড়িয়েছে তা সে টেরই পায়নি। পরীর দৌড় থামল বিন্দুকে দেখে। দূর থেকে স্পষ্ট দেখা যাচ্ছিল বিন্দুর মুখখানা। একটু থেমে পরী দৌড়ে গিয়ে ধপ করে সম্পানের পাশে বসে পড়ল। জঙ্গলের ভেতরে গাছের ডালে বিন্দুর লাশ ঝুলতে দেখা যায়। সকালে ভোরে গ্রামেরই কেউ যাচ্ছিল কালী মন্দিরে। হঠাৎই তার চোখ যায় গাছের ডালে থাকা ঝুলন্ত বিন্দুর দিকে। এই খবর ছড়িয়ে পড়তে সময় লাগে না। কেউ কেউ ভেবেছিল যে বিন্দু আত্মহত্যা করেছে, কেননা সবাই জানে বিন্দু সম্পানকে ভালোবাসে, আর বিন্দুর বিয়ে অন্য ছেলের সাথে ঠিক হয়েছে। বিন্দু তাই না মানতে পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। কিন্তু লাশ নামাতে গিয়ে সবাই বুঝল বিন্দু আত্মহত্যা করেনি। মেয়েটার ক্ষতবিক্ষত শরীরটাই তার আসল প্রমাণ। বিন্দুর পরনের লাল পাড়ের সাদা শাড়িটি দিয়ে গলা পেঁচিয়ে গাছের ডালে ঝোলানো ছিল। বিন্দুর লাশ জঙ্গলের বাইরে এনে শোয়ানো হয়েছে। শাড়িটিও ওর গায়ে জড়িয়ে দেওয়া হয়েছে। একে একে ভিড় জমতে লাগল। নিজের প্রাণপ্রিয় সখীর স্থির দেহের দিকে তাকিয়ে আছে পরী। কি সুন্দর মায়াবী চোখ বিন্দুর! ওই চোখ জোড়া খুলে আর দেখবে না পরীকে, দেখবে না ভালোবাসার সম্পানকে। গজদন্তিনী আর হাসবে না, আর সে হাসিতে পরীও মুগ্ধ হবে না। সে আর দৌড়ে জমিদার বাড়িতে উঠবে না, হবে না মায়ের হাতের মার খাওয়া। ঘুমকাতুরে বিন্দু আজ চিরকালের জন্য ঘুমিয়ে পড়েছে। শত ডাকেও সে সাড়া দেবে না। পরী আলতো করে বিন্দুকে ঝাঁকিয়ে বলে, এই বিন্দু, তুই ঘুমিয়ে আছিস কেন? ওঠ, এত ঘুমালে চলে? তুই তো বিয়ে করতে এসেছিস। এই দেখ, আমি এসেছি, সম্পান মাঝি এসেছে, তোর আর সম্পান মাঝির বিয়ে হবে। ওঠ না, আমার আসতে দেরি হয়েছে বলে রাগ করে ঘুমিয়ে থাকবি? ওঠ, ওঠ না, ওঠ বিন্দু। না, বিন্দুর সাড়া নেই। যে মেয়েটা পরীর এক ডাকে দৌড়ে চলে আসে, আজ সেই মেয়েটা পরীর শত ডাকেও উঠছে না। পরী বিন্দুর দেহ ধরে ঝাঁকুনি দিচ্ছে আর উঠতে বলছে, কিন্তু মৃত ব্যক্তি কি কখনো জীবিত হতে পারে? তাই বিন্দুও উঠল না। পরী এবার বিন্দুকে ছেড়ে দিয়ে সম্পানের দিকে তাকালো, বলল, সম্পান মাঝি, তুমি বললে বিন্দু ঠিক উঠবে, তুমি ওরে উঠতে বলো। তোমরা বিয়ে করবা না? আমার বিন্দুরে ঘরে তুলবা না? চোখের পানিতে বক্ষ ভেসে যাচ্ছে পরীর, কিন্তু সম্পান এখনো চুপ করে দেখছে বিন্দুকে। হঠাৎ করেই সম্পান পরীর হাত থেকে সিঁদুর কৌটো নিয়ে নিল। হাতে কৌটোর সব সিঁদুর ঢেলে রাঙিয়ে দিল বিন্দুর সিথি। ঠোঁটের কোণে স্নিগ্ধময় হাসি ফুটল সম্পানের। তোরে খুব সুন্দর লাগতাছে বিন্দু, একেবারে বউ। তুই তো চাইছিলি আমার বউ হইতে, আমার হাতের সিঁদুর পরতে। দেখ, আমিও সিঁদুর পরাইছি। আয়নারে একবার দেখ, কত সুন্দর লাগতাছে তোরে। না থাক, তুই তো ঘুমাইতাছস, উঠলে গেহিস, অহন ঘুমা তুই। পরী শিউরে উঠে বলল, সম্পান মাঝি, কি বলো এসব তুমি? বিন্দু। সম্পান পরীর দিকে তাকিয়ে তর্জনী আঙুল মুখে চেপে বলে, হুস, বিন্দু ঘুমায় পড়ি, কথা কইও না, চুপ থাকো, চুপ থাকো। সম্পান আবার বিন্দুকে দেখায় মন দিল। পরী থাকতে না পেরে চেপে ধরে সম্পানের কলার। নিজের দিকে সম্পানকে ঘুরিয়ে বলে, তুমিও কি পাগল হয়ে গেলে সম্পান মাঝি? হ্যাঁ, বিন্দুর ভালোবাসায় কি পাগল হয়ে গেলে? কথা বলো না, আমার দিকে তাকাও। গ্রামের সবচেয়ে সুন্দর মেয়েটাও আজ সম্পানের চোখ সরাতে পারছে না বিন্দুর থেকে। ভালোবাসা তো এমনই হওয়া উচিত। সৌন্দর্য থাকবে না, কিন্তু মাধুর্য থাকবে অপরিসীম। সে ভালোবাসায় মন জুড়াবে।
নারী পুরুষের ভিড় জমেছে। সবাই পরীকে অবাক হয়ে দেখছে। যে মেয়ের চেহারা কোনো পুরুষ দেখেনি, আজ কত শত পুরুষ দেখে নিল সেই পরীকে। শোক পালনের থেকে এখন সবাই পরীকেই দেখে চলেছে, কিন্তু পরীর সেদিক কোনো খেয়াল নেই। চন্দনা বিন্দুর খবর শুনে বেশ কয়েকবার জ্ঞান হারিয়েছে। পরে সেও এখানে চলে এসেছে। এসেই হাউ মাউ করে কাঁদতে লাগলো চন্দনা। বলতে লাগলো, ও আমার বিন্দুরে, তুই কেন আমাগো ছাইরা গেলি, একটু চাইয়া দেখ। বিলাপ করছে চন্দনা। ইন্দু আর সখাও দিদির জন্য কাঁদছে। মেয়েকে এমত অবস্থায় দেখে মহেশও নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। চন্দনার কান্না আর সহ্য হল না সম্পানের। দু হাতে চেপে ধরে চন্দনার গলা, মাটিতে ফেলে আরও জোরে চেপে ধরে সম্পান। শ্বাস বন্ধ হয়ে আসে চন্দনার, চোখ উল্টে গেল তৎক্ষণাৎ। সম্পান বলতে লাগে, তোর লাইগা আজকে এই অবস্থা, তোর লাইগা বিন্দু আমারে ছাইরা চইলা গেছে, আমি তোরে শেষ কইরা ছাড়ব। মহেশসহ কয়েকজন মিলে সম্পানকে টানতে লাগল, কিন্তু কিছুতেই ছাগাতে পারছে না। এই মুহূর্তে সম্পানের গায়ের জোর যেন দ্বিগুণ বেড়েছে। দূর থেকে নাইম এসব দেখতে পেয়ে সেদিকে দৌড় দিল। নাইম শুনেছে বিন্দুর খবর, এও শুনেছে যে পরীও এখানে এসেছে। সে দৌড়ে কাছে আসতেই কেউ একজন দ্রুত একখানা চাদর দিয়ে পরীর মুখসহ পুরো শরীর ঢেকে দিল। সেই ব্যক্তিটি আর কেউ না, স্বয়ং মালা। মালা চাদর শুদ্ধ মেয়েকে বুকে জড়িয়ে ধরেন। নাইম কাছে এসেও পরীর মুখ দেখতে পেল না। মায়ের সান্নিধ্য পেয়ে পরীও নিজেকে গুটিয়ে নিল। ঠান্ডা শরীরটা একটু উষ্ণতায় নেতিয়ে গেল। কুসুম ধীর পায়ে এসে ফিসফিস করে বলল, বড় মা, বড় কর্তা আইব তো, তাড়াতাড়ি বাড়িতে চলেন। মাথা নেড়ে মালা পরীকে গাড়িতে উঠিয়ে বাড়িতে নিয়ে গেলেন। একটুর জন্য নাইম পারল না পরীর মুখ দেখতে। নিজেকেই নিজে গালমন্দ করল সে। এরই মধ্যে সেখানে আফতাব আর শায়ের এসে উপস্থিত হলেন। বিন্দুর নিরংশ মৃত্যু শায়েরকে গভীরভাবে ভাবাচ্ছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সবাইকে দূরে সরিয়ে দিল। চন্দনা আবারও জ্ঞান হারিয়েছেন। শায়ের পুলিশ প্রধানকে লক্ষ্য করে বলল, আপনি একটু ভালো করে দেখবেন, আমাদের গ্রামে এমন কখনোই হয়নি। অপরাধী কে বা কারা, তাদের তাড়াতাড়ি ধরার চেষ্টা করুন। পুলিশ প্রধান গম্ভীর স্বরে উত্তর দিলেন, আমরা চেষ্টা করব শায়ের সাহেব, তবে এটা বুঝতে পারছি বেশ কয়েকজন যুবক ছিল, না হলে মেয়েটাকে এভাবে। শায়ের চোখ বন্ধ করে কয়েক পল স্থির রইল, তারপর চোখ মেলে বলল, আমার মনে হয় কালকে যারা যাত্রা দেখতে এসেছিল তাদেরই কেউ হবে। পুলিশ প্রধান পাল্টা যুক্তি দিয়ে বললেন, আমার মনে হয় না এরকম সাহস কোনো সাধারণ মানুষের হবে। মনে হচ্ছে কোনো অপরাধী এরকম করেছে। আমার মনে হচ্ছে সুশীল নয় তো, ও তো বড় অপরাধী। আপনার মনে আছে 4 বছর আগের সেই ঘটনার কথা? শায়ের অবাক হয়ে বলল, হ্যাঁ আছে, কিন্তু সুশীল তো। পুলিশ প্রধান যোগ করলেন, গা ঢাকা দিয়েছে। ওকে ধরার চেষ্টা করছি 2 বছর ধরে, কিন্তু পারছি না। এমনও তো হতে পারে যে সুশীল যাত্রাপালায় মিশে এসব করেছে। আফতাব এ কথা শুনে হুঙ্কার দিয়ে উঠল। সে তপ্ত স্বরে বলল, ওই জানোয়ারটাকে তাড়াতাড়ি খুঁজে বের করেন, সবার সামনে ওর গলা কেটে শান্ত হব আমি। নারকেল পাতার পাটিতে মুড়িয়ে বিন্দুকে নিয়ে পুলিশ চলে গেল। সম্পান বারবার চিৎকার করে বাধা দিলেও কেউ ওর কথা শুনল না। অন্দরের উঠোনে পরী চাদর জড়িয়ে বসে কাঁপছে। বিন্দুর ক্ষতবিক্ষত মুখটা বারবার ভেসে উঠছে ওর চোখের সামনে। মালা পরীর দিকে আসে, নরম গলায় বললেন, পরী, অহন ঘরে যা। পরী মায়ের দিকে তাকিয়ে এবার হাহাকার করে কেঁদে উঠল। মালার হাত দুটো শক্ত করে ধরে এসে বলতে লাগল, আম্মা, আমার বিন্দু, ওরা আমার বিন্দুকে মেরে ফেলেছে। আমি কাল রাতে ওই জঙ্গলে গিয়েছিলাম বিন্দু আর সম্পানের বিয়ে দিতে আম্মা। আমি পারি নাই আম্মা, কারা জানি এসেছিল সেখানে, ওরাই মনে হয় আমার বিন্দুকে মেরে ফেলেছে। আমি কেন পালিয়ে আসলাম? আর ওই আগুন? আগুনের কথা মনে হতেই পরী থমকে যায়। মনে মনে সে হিসাব মেলাতে থাকে। এখন শীতকাল, শিশিরে ভিজেছিল খড়গুলো। হারিকেন ছিটকে পড়লে তো আগুন নিভে যাওয়ার কথা। তার বদলে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল কিভাবে? তার মানে ওই খড়গুলোতে কেরোসিন দেওয়া ছিল। এজন্যই সে তখন কেরোসিনের তীব্র গন্ধ পাচ্ছিল। ওরা বিন্দুকে মারার পর পুড়িয়ে ফেলতে চেয়েছিল,
কিন্তু আগুন লাগার কারণে তাড়াহুড়ো করে গাছের সাথে ঝুলিয়ে দিয়ে পালিয়েছে। পরী আর স্থির থাকতে পারল না। উঠে দাঁড়িয়ে বৈঠকের দিকে পা বাড়াতেই মালা তাকে শক্ত করে টেনে ধরলেন। মালা তপ্ত স্বরে বললেন, অনেক হয়েছে পরী, আর না, তুই আর বাইর হবি না, আমার কসম। পরী মরিয়া হয়ে ডুকরে উঠল। আম্মা, আমাকে আবদার কাছে যেতে হবে, সব বলতে হবে। বিন্দুকে ওরা পুড়িয়ে ফেলতে চেয়েছিল। কাল রাতের সব কিছু আমি জানি, আমি বলবো সব। ওদের ধরে কঠোর সাজা না দিলে আমি শান্ত হব না। আফতাব অন্দরে ঢুকতে ঢুকতে গম্ভীর গলায় বললেন, ওদের শাস্তি হবে। পুলিশকে খবর দেওয়া হয়েছে, ওনারা ঠিক খুঁজে বের করবে। এই কথা শুনে পরী সাথে সাথে চিৎকার করে উঠল। সে ঘোর বিরোধিতা করে বলল, না, সুশীল এই কাজ করতে পারে না, আপনি মানা করুন ওদের, এ কাজ অন্য কেউ করেছে। আফতাবের মেজাজ বিগড়ে গেল। তিনি কর্কশ্বরে বললেন, পুলিশের থেকে বেশি বোঝো তুমি, যাও ঘরে যাও, মেয়ে মানুষ এত কথা বলো কেন? পরী রাগে দিশেহারা হয়ে পাল্টা প্রশ্ন ছড়ে দিল, আপনি বোঝেন না? আপনার কি কোনো দায়িত্ব নেই নাকি? কিসের জমিদার আপনি? পরীকে এভাবে বাপের সাথে মুখে মুখে তর্ক করতে দেখে মালা আঁতকে উঠলেন। তিনি রাগান্বিত স্বরে বললেন, পরী, বাপের লগে খারাপ কথা কবার সাহস পাইলি কই তুই? আম্মা, উনি বোঝে না কেন সুশীল খুন করে নাই? মালা এবার রেগে গিয়ে সরাসরি প্রশ্ন করলেন, তুই কেমনে জানলি সুশীল খুন করে নাই? পরীর ভেতর থেকে যেন এক ভয়ঙ্কর সত্যি বেরিয়ে আসতে চাইল। সে চিৎকার করে বলে উঠল, সুশীল বেঁচে থাকলে তো খুন করবে আম্মা। 2 বছর আগে আমি নিজ হাতে সুশীলকে খুন করছি আম্মা, নিজের হাতে। নূরনগরের পার্শ্ববর্তী এলাকার বেশ স্বনামধন্য ব্যক্তি সম্রাট মির্জার একমাত্র পুত্র সুশীল। আদরের আতিশয্যে সে ছোটবেলা থেকেই বিপথে পা বাড়িয়েছিল। নেশা আর নারীসঙ্গ করতে করতে তার চরিত্রটাই বকে গিয়েছিল। সম্রাট মির্জা বেশ কয়েকবার জেল থেকে তাকে টাকা দিয়ে ছাড়িয়ে এনেছেন, তবুও ছেলের অন্যায় কমাতে পারেননি। ওই খারাপ চোখের লোলুপ দৃষ্টি পড়ে রূপালীর ওপর। রূপালী তখন 10ম শ্রেণীর ছাত্রী। ওর সাথে সবসময় রক্ষী থাকায় সুশীল শুধু লালসার দৃষ্টি দিত। বারবার চেষ্টা করেও রূপালীর ধারে কাছে সে ঘেঁষতে পারত না। এতে দিন দিন আরও ক্ষিপ্ত হয়ে ওঠে সুশীল। সবসময় হিংস্র বাঘের মতো ওত পেতে থাকত। একদিন সুযোগ এসেই গেল। জমিদার বাড়িতে এক অনুষ্ঠানের সন্ধ্যায় সিরাজের নাম লেখা একটি জাল চিঠি পেয়ে সরল বিশ্বাসে রূপালী বাড়ির পেছনের জঙ্গলে চলে যায়। সেখানে সিরাজের পরিবর্তে ছিল সুশীল। সুশীল রূপালীর চুলের মুঠি ধরে টেনে হিচড়ে বনের আরও গভীরে নিয়ে গেল। জলসার গান বাজনার আওয়াজে রূপালীর আর্তচিৎকার কারো কানে পৌঁছল না। সুশীল রূপালীকে মাটিতে ফেলে হাত পা দিয়ে চেপে ধরল। ব্যথায় গোঙাতে লাগল রূপালী। সুশীল তার থাবার রূপালীর শরীরে দেওয়ার আগেই সব নিথর হয়ে গেল। রূপালী খেয়াল করল উপর থেকে গরম কোনো তরল তার গলায় পড়ছে। চাঁদের আবছা আলোয় হাতটা বাড়িয়ে ধরতেই সে শিউরে ওঠে। রক্ত! ততক্ষণে সুশীলের দেহ মাটিতে পড়ে গেছে। রূপালী তাকিয়ে দেখে সামনে দা হাতে দাঁড়িয়ে আছে পরী। দায়ের ফলা থেকে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। পরী দায়ের উল্টো পিঠ দিয়ে সুশীলের চোখ দুটো বন্ধ করে দিয়ে হিম শীতল কণ্ঠে বলল, রূপালীর দিকে নজর দিয়েছিস, কিন্তু এই পরীর দিকে তোর মৃত চোখ দুটো নজর দিতে পারবে না। মুখের ওড়না খসে পড়েছে পরীর। নিজের করা প্রথম হত্যা, তবুও সে ভয় পেল না। পরী দ্রুত রূপালীকে তুলে ধরে জিজ্ঞেস করল, তুমি ঠিক আছো আপা? রূপালী কাঁপতে কাঁপতে অস্ফুট স্বরে বলল, পরী, তুই খুন করলি? মরে গেছে সত্যি সত্যি? পরী অবাক হয়ে বলল, মরে গেছে? আমি তো শুধু জখম করতে চেয়েছিলাম, কোপটা মনে হয় একটু জোরে হয়ে গেছে। রূপালী পরীর হাত ধরে ঝাঁকিয়ে ডুকরে উঠল। কি করলি পরী? এখন কি হবে? তোকে পুলিশ ধরবে যে। পরী ধমক দিয়ে বলল, তো কি করব? না হলে ওই শয়তানটা তোমার সর্বনাশ করত। আর এত বোকা তুমি কি করে হও? সিরাজ ভাই কোনোদিন এমন জায়গায় তোমাকে ডাকবে না। হাতের লেখা না দেখেই চলে এলে। রূপালী স্তব্ধ হয়ে গেল। সিরাজ তো সত্যি কোনোদিন এমন ঝুঁকি নিত না। তবে কি সুশীল নিজেই ওই চিঠি পাঠিয়েছিল? কিন্তু সে সিরাজের কথা জানল কি করে? পরী তাকে তাড়া দিয়ে বলল, এখন কথা বলার সময় নয়, আগে ঘরে চলো, তারপর সব কথা হবে।
মেহমান থাকার কারণে ওরা গাছ বেয়ে ছাদে উঠে পরীর ঘরে গেল। রক্তমাখা কাপড় ধুয়ে দুজনেই স্বাভাবিক হওয়ার চেষ্টা করল। আশ্চর্যের ব্যাপার হলো, পরের দিন সবকিছুই স্বাভাবিক ছিল। সুশীল যে মারা গেছে তা গ্রামের কেউ জানতে পারল না। সুশীলের পরিবারও তার খোঁজ করেনি, কারণ তারা জানত পুলিশ তাকে খুঁজছে। সম্রাট মির্জা ভেবেছিলেন তার আদরের সন্তান নূরনগরের সেই বনেই চিরতরে হারিয়ে গেছে। পরী কিছুতেই বুঝতে পারছে না সুশীলের লাশ কোথায়। সেজন্যই জঙ্গলে পরী যেতে চাইলে রূপালী আটকে দেয়, বলে, তুই যাবি না পরী, ভালোই হয়েছে, কেউ জানে না, পুলিশ জানাজানি হলে তোকে ধরে নিয়ে যাবে। একটু চুপ থাক পরী, তুই একজন গ্রামের মেয়ে, সেভাবেই পড়ে থাক, এত গোয়েন্দাগিরি করবি না। দেখ, আম্মা কিন্তু তার বড় মেয়েকে হারিয়েছে, এখন আমাদের হারালেন আম্মার কি অবস্থা হবে ভেবেছিস কখনো? এত সাহসী হওয়া ভালো না পরী। বোনের কথায় মনক্ষুণ্ণ হল পরীর। মালাকে সে অসম্ভব ভালোবাসে, মালাকে সে আর কষ্ট দিতে চায় না, তাই কিছু ঘেটে দেখতে পারল না সে। ওই ঘটনা চাপা পড়ে গেল পরী লোপালির মাঝে। আরও কেউ আছে যে লাশ সরিয়েছে, সে কে তাও চাপা পড়ে গেল। পরী এরপর থেকে নিজেকে বদলে ফেলল, একজন গ্রামের মেয়ে তৈরি করল নিজের মধ্যে। আজ পরী নিজের পুরনো সত্তায় ফিরে এসেছে। সেদিন খুন ইচ্ছে করে করেনি পরী, চেয়েছিল সামান্য আঘাত করতে, কিন্তু সেটা খুন হয়ে গেল। আজ পরীর সত্যিই খুন করতে ইচ্ছে করছে। বিন্দুকে যারা মেরেছে তাদের আরও নির্মমভাবে খুন করতে চাইছে পরী। সিরাজের কথা বাদ দিয়ে পরী সুশীলকে খুন করার কাহিনী সবই বলে দিল। আফতাব মাথায় হাত দিয়ে বসে পড়ল, আর মালা মুখে হাত চেপে কাঁদতে লাগল। কেমন মেয়ে জন্ম দিয়েছেন তারা, যে মানুষ মারতেও দ্বিধাবোধ করে না, আর পাঁচকান হলে তো বিপদ। রূপালী নিজ কক্ষের দরজায় বসে সব শুনেছে, সেও কাঁদছে। পরীকে বারণ নড়া সত্ত্বেও সে বলে দিয়েছে। শুধু কুসুমই ছিল সেখানে উপস্থিত। পরী খুন করেছে শুনে সেও ঘাবড়ে গেছে। এত সুন্দর কোমল মেয়েটা যে মানুষ খুন করতে পারে তা জানা ছিল না কুসুমের। সে ভয়ে চুপ করে আছে। আফতাব বলে উঠল, এই কথা যেন আর কেউ না জানতে পারে। আর পরী, তোমার এখন থেকে ঘর থেকে বেরোনোও বন্ধ, তোমার সব কিছুই ঘরে পাঠিয়ে দেওয়া হবে। মালা, নিজের মেয়েকে তুমি সামলাও, না হলে খারাপ হয়ে যাবে কিন্তু। পরী চেঁচিয়ে উঠল, না, আমি ঘরে থাকব না, আমার বিন্দুকে কে মেরেছে তা আমাকে জানতে হবে। জেনে কি করবে তুমি? আবার খুন করবে? তারপর কি হবে জানো? বাইরের জগৎ ঘরে বসে দেখা যায় না। আমার সম্মান নষ্ট করবে না। মালা, মেয়েকে কাছে রাখতে চাইলে আটকে রাখো। আফতাব অন্দর থেকে বেরিয়ে গেল। পরী আরও চেঁচিয়ে বলতে লাগল সে ঘরবন্দি হবে না, বিন্দুর খুনিকে সে নিজে খুঁজবে। মালা পরীর হাত ধরে দোতলার ঘরে নিয়ে যেতে লাগল। পরী বলল, আম্মা, হাত ছাড়েন আমার বিন্দুকে ওরা মেরে ফেলছে, আমি ওদের শাস্তি দেব। তার লাগে পুলিশ আছে, তারা খুঁজব, তুই ঘরেই থাকবি। পরীকে আর বলতে না দিয়ে ওকে ঘরে আটকে রাখেন মালা। পরী মেঝেতে বসেই কাঁদতে লাগল, সাথে বিন্দুর সাথে কাটানোর মুহূর্ত মনে করল। কতই না আনন্দের ছিল সময়টা, আর আজ সেই বিন্দুটাই নেই। এই ক্ষতটা পরীর সারা জীবন থাকবে। এরই মধ্যে পরীর জন্য অনেকগুলো সম্বন্ধ এসে পড়েছে। কোথায় সুখ, কোথায় কি। পরীর বিয়ের আলোচনা চলছে এখন। আফতাব এখন নিজেও চায় এই মেয়ে বিদায় হোক। এই মেয়ে ঘরে থাকলে ওনাকে নির্ঘাত থানা পুলিশ দৌড়াতে হবে, সম্মান নিয়ে টানাটানি হবে, এর চেয়ে বিয়ে দিয়ে দেওয়াই হবে উত্তম কাজ। এসব ঘটনা দেখে নাইম নিজেই চমকে গেছে। একটু আগে কত কিছু ঘটে গেল, ঘরের বাইরে শোক পালন করে এসে ঘরের ভেতরে বিয়ের আলাপ করছে। সত্যি এই জমিদার বাড়ি আর লোকজন অদ্ভুত। তবে গ্রামের মানুষ এরকমই হয়ে থাকে। নাইমের সবচেয়ে বেশি খারাপ লাগছে পরীকে দেখতে না পারার কারণে। রাতে সে যা ভেবেছিল তার উল্টো হয়েছে। রূপালীর প্রসব বেদনার কারণেই নাইম ভেতরে ঢুকতে পারেনি। তখন অনেক মানুষ ছিল, নাইম ধরা পড়ে যেত। তবুও হাল সে ছাড়েনি, জেগেছিল সারা রাত যদি একটু সুযোগ সে পায়। তাও পায়নি নাইম। তাই গাঢ় ঘুমে বিভোর ছিল সকালে। যখন ঘুম ভাঙল সব শুনে দৌড়ে গেল, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। পরীকে সে দেখতে পারল না। নিজের ঘরে নাইম মন মরা হয়ে বসে আছে। নিজের প্রতি নিজেই সে বিরক্ত। তখনই আসিফ হন্তদন্ত হয়ে ঘরে ঢুকল। আসিফ নাইমকে উদ্দেশ্য করে বলল, নাইম, তুইও কি পরীকে দেখেছিস আজকে? নাইম নিচের দিকে তাকিয়ে নিজের চিন্তায় ডুবেছিল। আসিফের কণ্ঠস্বর শুনে চমকে তাকাল। সে কিছুটা বিভ্রান্ত হয়ে বলল, না, কেন বলতো, তোরা কি দেখেছিস?
আসিফ কিছুটা ভীত কণ্ঠে বলল, আমি দেখিনি, তবে শেখর দেখেছে। নাইম চট করে দাঁড়িয়ে গেল। সে অবাক হয়ে বলল, তুই আর শেখর তো একসাথে যাত্রা দেখতে গিয়েছিলি। আসিফ দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ গিয়েছিলাম, কিন্তু শেষ প্রহরে শেখর শায়েরের সাথে চলে এসেছিল, আমি আসিনি। যাত্রা দেখতে দেখতে ওখানেই ঘুমিয়ে পড়েছিলাম। নাইম কিছু বলল না, কেবল আসিফের দিকে তাকিয়ে রইল। আসিফ একটু চুপ থেকে হঠাৎ বলে উঠল, পরীর বিয়ে ঠিক হয়ে গেছে নাইম। নাইম নিস্পৃহ গলায় বলল, জানি, সে তো আরও আগে ঠিক হয়েছে। আসিফ মাথা নেড়ে বলল, না নাইম, এই মাত্র ঠিক হলো। জানতে চাইবি কার সাথে পরীর বিয়ে? নাইমের বুকটা ধক করে উঠল। সে কোনো মতে জিজ্ঞেস করল, কার সাথে? আসিফ সরাসরি নাইমের চোখের দিকে তাকিয়ে বলল, শেখরের সাথে। সব ঠিকঠাক করে ফেলেছে শেখর, সামনের মাসে বিয়ে ঠিক করা হয়েছে। নাইমের মনে হল কেউ তাকে হাতুড়ি দিয়ে সজোরে আঘাত করল। শরীরে কোনো দৃশ্যমান ক্ষত না হলেও এক তীব্র ব্যথা অনুভব করল সে। সব জেনে শেখর এটা কিভাবে করতে পারল? নাইম রাগে ক্ষোভে ঘর থেকে বের হতে নিলে আসিফ তাকে বাধা দিয়ে বলল, গিয়ে লাভ নেই, শেখর শহরে চলে গিয়েছে, সে আমাদের সাথে আর সম্পর্ক রাখবে না। নাইম এবার প্রচণ্ড রেগে গেল। সে বাইরে বের হতে হতে কঠিন স্বরে বলল, ওর সাথে শেষ কথা তো আমাকে বলতেই হবে। কোলাহলপূর্ণ শহরের রাস্তায় যানবাহনের অবিরাম আনাগোনা, গাড়ির তীব্র হর্নের শব্দে কান ঝালাপালা হওয়ার জোগাড়। ফুটপাত জুড়ে ছোটখাটো দোকানের পসরা আর মানুষের ভিড়ে চলাই দেয়। গ্রামে হাড় কাঁপানো শীত থাকলেও শহরে তার ছিটে ফোটাও নেই। চারদিকের উত্তাপে মনে হয় এ যেন তপ্ত চৈত্র মাস। মানুষের ভিড়ে শীত নিজেই যেন শহরে ঢোকার জায়গা পাচ্ছে না। কথাটা হাস্যকর মনে হলেও এটাই যেন এখনকার রুক্ষ বাস্তব। নাইম রিকশায় বসে আছে। জ্যামে আটকে গিয়ে রিকশাটা ঠিক দুপুরের চড়া সূর্যের নিচে থমকে দাঁড়িয়েছে। আশেপাশে একটু গাছের ছায়াও নেই। তপ্ত গরমে নাইম ঘেমে একাকার, কপাল বিয়ে ঘাম ঝরছে। তার ফর্সা মুখখানা রোদে পুড়ে লাল বর্ণ ধারণ করেছে। পকেট থেকে রুমাল বের করে ঘাম মুছে নিল সে। জ্যাম ছাড়তেই রিকশা চলতে শুরু করল। শেখরের বাসার সামনে এসে নামল নাইম। ভাড়া মিটিয়ে দিয়ে সে ভবনের দিকে এগিয়ে গেল। চারতলা বিল্ডিংয়ের দোতলায় থাকে শেখর। কলিং বেল চাপকেই শেখরের ছোট বোন এসে দরজা খুলল। নাইমকে দেখে সে খুব খুশি হল। বড় ভাইয়ের বন্ধু হিসেবে নাইমকে সে অত্যন্ত শ্রদ্ধা করে। নাইম সৌজন্যমূলক হাসি দিয়ে ভেতরে ঢুকল এবং সোজা শেখরের ঘরের দিকে পা বাড়াল। শেখরকে কিছু বলার সুযোগ না দিয়েই নাইম সরাসরি বলল, কিরে, আমাকে না জানিয়ে চলে এলি? আমাকে বললে তো আমিও আসতাম। শেখর চেয়ার ছেড়ে সোজা হয়ে দাঁড়াল। সে গম্ভীর গলায় বলল, কাজ ছিল। নাইম বিদ্রূপের সুরে বলল, কাজ তো থাকবেই, বিয়ে বলে কথা, আমাকে একবার জানালিও না, আর তুই নাকি আমাদের সাথে সম্পর্ক রাখবি না। শেখর আমতা আমতা করে বলল, আরে আসিফ আমার মাথা খারাপ করছিল, তাইও সব বলেছি। নাইম এবার চড়া গলায় বলল, আসিফ তোর মাথা খারাপ করছিল না শেখর, ও সত্যি কথা বলছিল। এমনটা করার কারণ কি? তুই সব জেনেও এমন সিদ্ধান্ত কিভাবে নিলি? শেখর আত্মপক্ষ সমর্থন করে বলল, শোন, তুই কিন্তু পুরীকে দেখিসনি, আমি দেখেছি। আমি বললে ভুল হবে, আরও অনেকেই দেখেছে। নাইম তীব্র ঘোর নিয়ে বলল, এক দেখায় কেবল মোহ সৃষ্টি হয় শেখর, তুই পুরীকে ভালোবাসিস না, আর জানিসই তো আমি পুরীকে ভালোবাসি। নাইমকে মাঝপথে থামিয়ে দিয়ে শেখর পাল্টা যুক্তি দিল, তুই তো দেখিসনি, তাহলে তুই কিভাবে ভালোবাসিস বল? আমি দেখে ভালোবাসতে না পারলে তুইও পারিসনি নাইম। হ্যাঁ মানছি, আমি পরীর সৌন্দর্যে মোহিত হয়েছি, তাহলে তুইও হয়েছিস। তুই পরীকে না দেখে মুখের কথায় তোর এই অবস্থা, আর আমি সচক্ষে দেখে আমার কি অবস্থা হয়েছে ভাবতে পারছিস? ঘৃণায় চোখ ফিরিয়ে নিল নাইম। ছি, শেখর যে এতটা জঘন্য মনের মানুষ তা আজই প্রথম জানল সে। শেখরের দৃষ্টিভঙ্গি যে এতটা কুৎসিত হতে পারে তা তার কল্পনার অতীত ছিল। নাইমের মনে হলো শেখরের মতো লোমপট ছেলে পরীকে পাওয়ার যোগ্যতাই রাখে না। নাইম তপ্ত স্বরে বলল, তোর দৃষ্টি যে এত নোংরা তা আমার জানা ছিল না শেখর। ওই মেয়েটার দিকে ভালোবেসে তাকানোর বদলে তুই লোলুপ দৃষ্টি দিচ্ছিস। শেখর নিজেকে নির্দোষ দাবি করে বলল, আমি খারাপ নজরে দেখিনি পরীকে। তুই যদি তখন একবার পরীর স্নিগ্ধ মুখশ্রী দেখতিস, তাহলে তুইও এক দেখায় আবার নতুন করে মেয়েটির প্রেমে পড়তিস।
বিশ্বাস কর, আমি খারাপ চোখে দেখিনি। আমি কেন, কোনো পুরুষই তাকে বিকৃত নজরে দেখার কথা ভাবতেও পারবে না। মোহে আটকে গেলেও একদিন ঠিকই ভালোবেসে আগলে রাখব। নাইম একটা দীর্ঘশ্বাস ছেড়ে হতাশ গলায় বলল, আমি এটা মানতে পারছি না শেখর। বন্ধু হয়ে এভাবে বেইমানি করা তোর ঠিক হলো না। শেখর নির্লিপ্তভাবে উত্তর দিল, নিজের পছন্দকে পাওয়াটা বেইমানি নয়। নাইমার কথা বাড়াল না। ঘর ছেড়ে চলে যাওয়ার জন্য পা বাড়িয়েও দরজার কাছে গিয়ে একবার ফিরে তাকালো। সে শেখরকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলল, যদি কোনো দিন শুনি পড়ি তোর কাছে ভালো নেই, সেদিন তোকে খুন করতেও আমি পিছ পাহাব না। শ্মশানে কাঠ পোড়ার ধোঁয়া তখনও কুণ্ডলি পাকিয়ে উঠছে। দাউ দাউ করে জ্বলছে বিন্দুর চিতা। আগুনের সেই লেলিহান শিখার দিকে এক দৃষ্টে তাকিয়ে দূরে মাটিতে বসে আছে সম্পান। আজ তার চোখে এক ফোঁটা জল নেই। বুক ফেটে সব কান্না যেন পাথর হয়ে গেছে। বিন্দুর বলা প্রতিটি কথা আজ তীরের মতো বিঁধছে তার মনে। বিন্দু তো বলেছিল সে কোনো দিন সম্পানকে ভুলবে না, তবে আজ কেন একা ফেলে চলে গেল? যাওয়ার সময় সম্পানকেও তো সাথে নিয়ে যেতে পারত। আগুনের সেই তপ্ত শব্দের মাঝেই সম্পান যেন স্পষ্ট শুনতে পেল বিন্দুর কণ্ঠস্বর। বিন্দু বলছে, তোমার নামের সিঁদুর ছাড়া অন্য নামের সিঁদুর আমার মাথায় পড়ার আগেই যেন আমার মরণ হয়। আমি তোমার বউ হমু মাঝি। সম্পান উন্মাদের মতো তৎক্ষণাৎ উঠে দাঁড়াল। সে চিৎকার করে বিন্দু বলে আগুনের দিকে দৌড়ে গেল, কিন্তু ঝাঁপ দেওয়ার আগেই উপস্থিত কয়েকজন লোক তাকে জাপটে ধরল। শোকের আতিশয্যে সম্পান বোধশক্তি হারিয়েছে। সে আগুনেই প্রাণ বিসর্জন দিতে চায়। লোকদের হাত থেকে ছাড় পাওয়ার বৃথা চেষ্টা করতে করতে সম্পান আর্তনাদ করে বলল, আমি তোরে সিঁদুর পড়াইছি বিন্দু, তাও আমারে রাইখে যাইস না। তোরে ছাড়া আমি ভালো থাকবো না বিন্দু। একপাশে দাঁড়িয়ে মহেশ সম্পানের এক পাগলামি দেখছেন আর নিঃশব্দে চোখের জল ফেলছেন। আজ তার বড় দেরিতে উপলব্ধি হল, সম্পানের সাথেই বিন্দু সবচেয়ে বেশি সুখী হতো। ছেলেটা সত্যি বড্ড বেশি ভালোবাসে তার মেয়েকে, কিন্তু এখন এসব ভেবে কি লাভ? সেই চঞ্চল মেয়েটাই তো আর নেই। মহেশের মনে এখন একরাশ ঘৃণা কাজ করছে চন্দনার উপর। চন্দনা যদি সেদিন রাজি হতো, যদি সম্পানের হাতে মেয়েকে তুলে দিত, তবে বিন্দুর এমন করুণ পরিণতি হতো না। বিন্দুর শেষকৃত্য সম্পন্ন হওয়ার পর একে একে সবাই চলে গেল। শ্মশান যখন জনশূন্য, তখন সম্পান হামাগুড়ি দিয়ে চিতার কাছে এগিয়ে গেল। আগুনের আভা কমানোর জন্য জল দেওয়া হলেও ছাইগুলো তখনও বেশ গরম, কিন্তু বিরহী প্রেমিক সম্পান সেই উত্তাপ গ্রাহ্য করল না। দু হাত ভরে কিছুটা ছাই তুলে নিল সে। তারপর সেই ছাই বুকে আঁকড়ে ধরে সে পাগলের মতো ছুটতে লাগল। তার গন্তব্য কোথায় তা হয়তো সে নিজেও জানে না। জমিদার বাড়িতে আজ সাজ সাজ রব, যেন ছোটখাটো এক উৎসবের প্রস্তুতি। অন্দরের উঠোনে খেজুর পাতার পাটি বিছিয়ে বসে আছেন তিনজন মধ্যবয়স্ক নারী। তারা ব্যাগ থেকে একে একে বাহারি সব শাড়ি বের করছেন। আবেরজান আর শেফালি বেগম পরম মমতায় প্রতিটি শাড়ি পরীর গায়ে ধরছেন, পরখ করছেন কোন রঙে নাতনিকে বেশি মানায়। সব রঙেই পরীকে অপার্থিব সুন্দর লাগছে ঠিকই, কিন্তু তার মুখখানা আজ একেবারে বর্ণহীন। বিন্দু চলে গেছে আজ 7 দিন, অথচ কেউ জানে না কে তাকে এমন নৃশংসভাবে মারল। পরী রোজ কুসুমকে দিয়ে বিন্দুর খবর নেয়। সেদিনের সেই ভয়ঙ্কর ঘটনার পর থেকে আজই সে প্রথম ঘর থেকে বেরিয়েছে। আর আজকেই সে জানতে পারল সামনের মাসে শেখরের সাথে তার বিয়ে। অন্য কোনো সময় হলে পরী হয়তো প্রতিবাদ করত, কিন্তু আজ তার সব কিছুই অর্থহীন মনে হচ্ছে। পরী নিশ্চুপ হয়ে বসে আছে দেখে আবেরজান বলে উঠলেন, এই এমনে চুপ থাকলে হইব, চোখ ঘোরায়া দাগ কোনটা পছন্দ হয়। পরী বিরক্ত হয়ে উত্তর দিল, তুমি দেখো দাদি, কাপড় পইরা তো আমি জামাইয়ের কাছে খাড়াবো না, তুই খাড়াবি, দেখ। আবেরজানের রসিকতা এবার পরী বেশ চটে গেল। মোড়া থেকে দাঁড়িয়ে সে ঝাঝালো গলায় বলল, তুমি দেখা বুড়ি, একটা কাপড় পরে দাঁড়াও, আমি তোমাকে আকাশে ছুঁড়ে মারি, নিজের জামাইকে তখন দেখাইও। আবেরজনও ছাড়ার পাত্রী নন, হেসে বললেন, তোর আর কইতে হইব না, তোর মতো বয়সে কত দেখাইছি। সে তো দেখতেই পাচ্ছি, তবে আমাকে এর মধ্যে টানবেন না বুড়ি, বলেই পরী গটগট পরে নিজের ঘরে চলে গেল। কিছুক্ষণ পর রূপালী কুসুমকে দিয়ে কয়েকটা শাড়ি পাঠালো পরীর ঘরে। পরী তখন পড়ার টেবিলে বসে সোনালির খাতাটা অন্যমনস্কভাবে নাড়াচাড়া করছিল।
কুসুম পরীর পাশে এসে করুণ গলায় বলল, আমার অনেক কষ্ট হইতেছে বিন্দুর লেগা আপা, আপনিও কষ্ট পাইতেছেন জানি, কিন্তু এখন আপনার বিয়া না দিলেও পারত। আপনার মনটা তো ভালা নাই, আপনি চইল্লা গেলে আমি আর জুম্মান থাকবো কেমনে আপা? পরীর চোখ জোড়া জলে ভরে এলো, তবুও সে জোর করে ঠোঁটে হাসি ফুটিয়ে বলল, আমার রূপা আপা আর তার ছেলেকে দেখে রাখিস কুসুম, ওদের দায়িত্ব আমি তোকে দিয়ে গেলাম, যে কোনো বিপদে তুই ওদের পাশে থাকবি। কথা দিলাম আপনারে, আমি হ্যাগো পাশে থাকব। কুসুমের গলায় দৃঢ়তা, পরি জানে কুসুম তার কথার খেলাফ করবে না, এমনকি নিজের প্রাণ সংকটে পড়লেও না। রাত তখন অনেক, সায়ের শহর থেকে ফিরল। পরীর বিয়ের তোড়জোড় শুরু হয়েছে, কাজ অনেক। হাত মুখ ধুয়ে সে নিজের ঘরে ঢুকে হারকেনের আঁচ বাড়িয়ে দিতেই চমকে 2 কদম পিছিয়ে গেল। ঘরের জলচৌকিতে কেউ বসে আছে। পরীর নেকাব দেখেই সায়ের চিনতে পারল। নেকাবের আড়াল থেকেই পরী শীতল গলায় প্রশ্ন করল, ভয় পেলেন নাকি? সায়ের নিজেকে সামলে নিয়ে জিজ্ঞেস করল, এত রাতে আপনি আমার ঘরে কেন এসেছেন? পরীর কণ্ঠস্বর এবার তীক্ষ্ণ শোনাল। সে সরাসরি জানতে চাইল, বিন্দুকে কারা মেরেছে? সায়ের আমতা আমতা করে বলল, আমি এখনও জানতে পারিনি, তবে পুলিশ তদন্ত। সায়েরের কথা শেষ হবার আগেই পরী চিৎকার করে উঠল, কথা ঘোরাবেন না, আমি জানি আপনি সব জানেন। হারিকেনের টিমটিমে আলোতে পরীর চোখে ক্ষোভের আগুন যেন আরও স্পষ্ট হয়ে উঠল। পরীর আকস্মিক ধমকে সায়ের পাথরের মতো চুপ করে দাঁড়িয়ে রইল। পরী ধীর পায়ে উঠে সায়েরের ঠিক সামনে এসে দাঁড়াল। সায়ের কিছুটা অস্বস্তি নিয়ে আশেপাশে তাকিয়ে দেখে নিল কেউ আছে কিনা, কারণ এই অসময়ে পরীর তার ঘরে থাকাটা কেউ দেখে ফেললে পরীকে কেউ কিছু না বললেও সায়েরকে অনেক কথা শুনতে হবে। সায়ের নিচু গলায় বলল, কেউ দেখলে খারাপ ভাববে, তাছাড়া আপনার সামনে বিয়ে, একটু ভেবে কাজ করবেন। পরী অবজ্ঞার সুরে উত্তর দিল, আমাকে নিয়ে ভাবতে আপনাকে হবে না। সায়ের দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনাকে নিয়ে ভাবছি না, আমি নিজেকে নিয়ে ভাবছি, কেউ দেখে ফেললে আমারই বিপদ। পরী এবার সরাসরি কাজের কথায় ফিরে এলো। ওসব কথা থাক, বিন্দুকে কারা মেরেছে? সায়ের অসহায়ভাবে মাথা নেড়ে বলল, আমি সত্যিই জানি না, আমাকে জানার অধিকার আপনার বাবা দেয়নি। বিস্মিত হল পরী, সে ভ্রুকুচকে বলল, মানে ভালো করে বলুন। সায়ের ম্লান হেসে বলল, আমাকে এই ব্যাপার থেকে দূরে থাকতে বলা হয়েছে। দেখুন, আমাকে ঠিক যতটা বলা হয় ঠিক ততটুকুই করি। আপনি কেন ভুলে যাচ্ছেন যে আমি আপনার বাবার গোলাম মাত্র? তিনি যা বলেন আমি তাই করি, প্রশ্ন করার অধিকার আমার নেই। বিন্দুর মৃত্যুর বিষয় কিছু জানলেও আমি কাউকে বলতে পারবো না, আপনার বাবাই সবাইকে সব বলবেন। পুলিশ এখনও কাউকে ধরতে পারেনি। পরী যেন বিশ্বাস করতে পারল না, তার কণ্ঠে কান্নার আমেজ নিয়ে বলল, আমার বিশ্বাস হয় না আপনার কথা, আপনি মিথ্যে বলছেন। বলুন না, বিন্দুকে কারা মেরেছে? শেষ কথাটাতে এক বুক অসহায়ত্ব ফুটে উঠল পরীর। সায়েরের খারাপ লাগল ঠিকই, কিন্তু সে নিরুপায়। একটু ভেবে সে পরীর দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, বিশ্বাস না হলে শাস্তি দিতে পারেন, হারিকেনটা ওখানে আছে। পরী এক পলক আগুনের শিখা ভরা হারিকেনটার দিকে তাকিয়ে আবার সায়েরের চোখের দিকে তাকালো। এই মুহূর্তে সে কিছুই বিশ্বাস করতে চাইছে না, আবার সায়েরের শান্ত কণ্ঠস্বর শুনে মনে হলো সে মিথ্যে বলছে না। তবে সত্যিটা ঠিক কি? বিয়ের পর তো আর এই জমিদার বাড়িতে থাকতে পারবে না পরী, তাহলে কি চিরকালেই ধোঁয়াশা নিয়েই বাঁচতে হবে? সত্য উদ্ঘাটন করার কোনো পথ কি আর অবশিষ্ট নেই? ছোট্ট মস্তিষ্কে আর চাপ নিতে পারল না পরী, তাই কোনো কথা না বলে ঘর থেকে বেরিয়ে গেল। বিন্দুর চলে যাওয়ার আজ 22 দিন পার হয়ে গেল। পুলিশ এখনও খুনিদের কোনো হদিশ পায়নি। তাদের ধারণা আসামিরা সুযোগ বুঝে গা ঢাকা দিয়েছে। এই মুহূর্তে তাদের ধরা প্রায় অসম্ভব। তাই কৌশল হিসেবে পুলিশ কেসটাকে এমনভাবে ধামাচাপা দেওয়ার নাটক করছে যেন সবাই বিন্দুর কথা ভুলে গেছে, যাতে খুনিরা আশ্বস্ত হয়ে আড়াল থেকে বেরিয়ে আসে। মূলত সন্দেহ তাদেরই করা হচ্ছে যারা যাত্রাপালায় ছিল, কিন্তু বিন্দুর মৃত্যুর পর যাদের আর এলাকায় দেখা যায়নি। কুসুম এসে এইসব খবর পরীর কানে তুলল। পরী কোনো উত্তর দিল না, নিষ্পৃহ হয়ে বসে রইল। কুসুমের খুব খারাপ লাগছে পরীকে এভাবে দেখে। যে মেয়েটা সারা অন্দরবাড়ি চঞ্চলতায় মাতিয়ে রাখত, সে আজ কেমন পাথর হয়ে গেছে। কুসুম হঠাৎ করেই এক পুরনো কৌতূহল থেকে প্রশ্ন করে বসল, আচ্ছা আপা, আপনি যে খুন করলেন, আপনার ডর করে নাই? কুসুম ভেবেছিল এই প্রশ্নে হয়তো পরী রেগে যাবে, কিন্তু পরী শান্ত গলায় বলল,
মানুষ যখন কোনো চরম পরিস্থিতির সম্মুখীন হয় তখন তার মনে আর কোনো ভয় থাকে না রে কুসুম। আমারও তাই হয়েছিল। তখন কি করব ভেবে পাচ্ছিলাম না, তাই রাগের মাথায় কাজটা করে ফেলেছিলাম। পরে অবশ্য আমি নিজেও খুব ভয় পেয়েছিলাম, কিন্তু রূপা আপাকে বুঝতে দিইনি। কুসুম অবাক হয়ে বলল, আপনার অনেক সাহস আপা। আমি তো মুরগি জবাই দেখতেও ডরাই, আর আপনি মানুষ জবাই করলেন। পরি তীক্ষ্ণ স্বরে উত্তর দিল, জানোয়ার জবাই করতে ভয় কিসের? কুসুম দাঁত বের করে হাসল। পুরীর প্রতিটি কথার মধ্যে এক অদ্ভুত তেজ থাকে যা কুসুমকে মুগ্ধ করে। এমন সময় মালাকে আসতে দেখে কুসুম হাসি থামিয়ে জ্বরসড় হয়ে দাঁড়িয়ে গেল। মালা পরীর মুখোমুখি বসলেন। তার হাতে একটা কাপড়ের ব্যাগ, যেখান থেকে তিনি বেশ কিছু ভারী গয়না বের করে বললেন, দেখ তো পছন্দ হয় কিনা। পুরী গয়নাগুলোর দিকে একবারও তাকালো না। সে অপলক দৃষ্টিতে মায়ের মুখের দিকে তাকিয়ে রইল। কুসুম মুখি দিয়ে বলল, একদম খাঁটি সোনা আপা, একবার দেখেন না। পুরী ম্লান হেসে বলল, আমি খাঁটি সোনাই দেখতাছি কুসুম। মেয়ের কথার গূঢ় অর্থ বুঝতে পেরে মালা অবাক হয়ে তাকিয়ে রইলেন। পরীর চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। মালার নিজের চোখেও অশ্রু ভিড় করল। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে তিনি জিজ্ঞেস করলেন, কাঁদোস কেন রে মা? পরী এবার বাঁধ ভাঙ্গা কান্নায় ফেটে পড়ল। আপনাকে রেখে আমি যাব না আম্মা, আমাকে তাড়িয়ে দেবেন না, আমি আপনার কাছে থাকতে চাই। পরী মাকে জড়িয়ে ধরে শিশুর মতো কাঁদতে লাগল। মালাও নিজেকে ধরে রাখতে পারলেন না। পরীকে যতটা শাসন করেছেন তার চেয়ে 1000 গুণ বেশি ভালোবেসেছেন। পরীর সুরক্ষার জন্য কসম দিয়ে তাকে ঘরবন্দি করে রেখেছিলেন শুধু এই ভয়ে, পাছে বড় 2 মেয়ে সোনালি আর রূপালির মতো ছোট মেয়েটাও কাউকে পছন্দ করে ঠকে যায়। সমাজের সব বিষাক্ত দৃষ্টি থেকে তিনি তার মুক্তটাকে আগলে রেখেছিলেন। সামনের দিনে পরীর স্বামী তাকে কতটা সুরক্ষা দেবে তা তিনি জানেন না, কিন্তু মা হিসেবে তিনি তার দায়িত্ব পালন করেছেন, এটাই তার বড় প্রশান্তি। মালা পরীকে সান্ত্বনা দিয়ে ধরা গলায় বললেন, সব মাইয়াগো একদিন পরের ঘরে যেতে হয় রে। দোয়া করি তুই যেন সুখী হোস। শহরে তুই ভালো থাকবি মা, ওইখানে ভালো স্কুল কলেজ আছে, তুই মন দিয়ে লেখাপড়া করবি। পড়ার কথা শুনেই যেন পরীর কান্নার বাঁধ ভেঙে গেল। মুহূর্তেই মালাকে ছেড়ে দিয়ে সে সোজা হয়ে বসল। পড়াশোনার নাম শুনলেই ওর পিত্তি জ্বলে ওঠে। সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল পরীর, যেদিন প্রথম স্কুলে মার খেয়েছিল, রাগে দুঃখে শাপলা বিলে গিয়ে সব বই ছুঁড়ে ফেলে দিয়েছিল পানির মধ্যে। মাছ, ব্যাঙ আর সাপেদের দাওয়াত দিয়েছিল ওর বইগুলো খাওয়ার জন্য। সেই অপরাধে মালার হাতে কম মার খেতে হয়নি ওকে, কিন্তু পড়ার প্রতি বিতৃষ্ণা ওর কাটেনি। মাধ্যমিক দেওয়ার পর যখন দেখল গ্রামে কোনো কলেজ নেই, তখন মনে মনে হাফ ছেড়ে বেঁচেছিল সে। যাক, আপদ বিদায় হয়েছে। কিন্তু এখন মা আবার সেই একই কথা তুলল কেন? পরীর মনে হলো ওর চারপাশটা বনবন করে ঘুরছে। মালা আসলে মেয়ের দুর্বল জায়গাটা জানতেন। পরীর কান্না থামানোর জন্যই তিনি পড়ার প্রসঙ্গ তুলেছিলেন, আর তাতে কাজও হলো। তিনি মেয়ের হাত ধরে কাছে টেনে নিয়ে আদুরে গলায় বললেন, শহর কেমনটা আমি জানি না মা, সাবধানে থাকবি, একলা কখনো বাইর হবি না, যেখানেই যাবি জামাইরে নিয়ে যাবি। জামাই শব্দটা কানে যেতেই পরীর বুকটা ছ্যাঁত করে উঠল। শেখরকে সে ঠিকমতো চেনেই না, তার চালচলন বা স্বভাব সম্পর্কে কোনো ধারণা নেই। এমন একজন মানুষের সাথে সে জীবনটা কিভাবে কাটিয়ে দেবে? দুশ্চিন্তার কালো মেঘ পরীর কপালে ভাঁজ ফেলল। মালা আর কুসুম ততক্ষণে ঘর ছেড়ে চলে গেছেন। পরীর চেতনা ফিরতেই সে দেখল বিছানায় ছড়িয়ে আছে ঝকঝকে সব গয়না। সেগুলোর উপর হাত বুলিয়ে সে আপন মনে বিড়বিড় করে বলতে লাগল, এই গয়না কি সত্যি সুখ দিতে পারে? রাশি রাশি টাকা আর ঐশ্বর্য কি মনে শান্তি দেয়? তাহলে এত ধন সম্পদ থাকতেও আমি একটুকরো সুখ খুঁজে পাই না কেন? অট্টালিকায় যদি শান্তি না থাকে তবে আমি কুড়ে ঘরে যেতেও রাজি আছি। পরীর এই বিচিত্র ইচ্ছাগুলো যেন সেই 4 দেওয়ালের মাঝেই প্রতিধ্বনি হয়ে ফিরে এলো। জীবনে যে ভালোবাসাই আসল সার্থকতা তা সে হাড়ে হাড়ে টের পাচ্ছে। কিন্তু পরীর জীবনে সঠিক মানুষটাকে? এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই সময় আপন গতিতে বয়ে চলল। প্রকৃতির নিয়ম মেনে দিন গড়ালো রাতে, রাত পেরিয়ে দিন, অবশেষে ঘনিয়ে এলো সেই বহুল প্রতীক্ষিত ক্ষণ, জমিদার কন্যার বিয়ের দিন। পুরো নূরনগর গ্রাম যেন উৎসবে মেতেছে। দলে দলে পাড়ার মহিলারা অন্দরমহলে ঢুকছে রূপবতী কনেকে এক ঝলক দেখার জন্য। বিদায়বেলায় পরীর রূপ দেখে সবাই মুগ্ধ।
বয়স্করা মাথায় হাত দিয়ে দোয়া দিচ্ছে আর পরী কাঠের পুতুলের মতো সব সহ্য করে যাচ্ছে। পুরো জমিদার বাড়িকে নতুনের মতো সাজানো হয়েছে, যার প্রতিটি খুঁটিনাটি কাজ তদারকি করছে শায়ের। শায়েরের এখন দম ফেলার ফুরসত নেই। সে গায়ে হলুদের ডালা আর উপধৌকন গুনে গুনে অন্দরে পাঠাচ্ছে। একটু পরেই শুরু হলো গায়ে হলুদ। হলুদ রঙের শাড়ি পরিয়ে পিড়িতে বসানো হয়েছে পরীকে। রূপালীও এসেছে, ওর ছোট্ট ছেলেকে শেফালির কাছে রেখে বোনের পাশে এসে দাঁড়িয়েছে। পিঠ ছড়ানো মেঘবরণ চুল, দুহাত ভর্তি কাঁচের চুড়ি আর গায়ে হলুদে পরীকে আজ অপার্থিব সুন্দর লাগছে। পরীর রূপ দেখে মনে হচ্ছে আজ বুঝি প্রকৃতিও হিংসে করছে, তাই মেঘের আড়ালে মুখ লুকিয়েছে সূর্য। রূপালী তাড়া দিয়ে বলল, আপনারা তাড়াতাড়ি হাত চালান, এই শীতের মধ্যে মেয়েটা কতক্ষণ ভিজে শরীরে বসে থাকবে। কুসুম, তুই যা তো, তাড়াতাড়ি গোসলের জন্য গরম পানি নিয়ে আয়। সবাই মহাব্যস্ত হয়ে কাজ সারতে লাগল। সবার আগে মালা মেয়ের গালে হলুদ ছোঁয়ালেন। পরীর কপালে গভীর এক চুম্বন দিয়ে ধরা গলায় বললেন, সুখী হো মা। জেসমিন বেগমও এই প্রথম পরীকে পরম মমতায় ছুঁয়ে দিলেন। তার পরশ পরীর কাছে খারাপ লাগল না, যেন নিজের মায়ের হাতের ছোঁয়াই পেল সে। পরী চোখ তুলে তাকালেই জেসমিন ওর কপালে চুমু এঁকে দিলেন। একে একে সবাই পরীকে হলুদ মাখিয়ে ভূত বানিয়ে দিল। তা দেখে আবেরজান চেঁচিয়ে উঠলেন, অত হলদি মাখিস না তোরা, আমার নাতনি এমনিই সুন্দর, অহন নিয়ে গুসুল করা। উপস্থিত এক মহিলা রসিকতা করে বললেন, নাত জামাইয়ের যে চান কপাল, আমাগো পরীর মতো পরীরে পাইছে। আরেকজন হাসতে হাসতে সায় দিলেন, এই রূপ দেখলে তো আর নাত জামাই ছাড়তেই চাইবে না। হাসাহাসির রোল পড়ে গেল সবার মধ্যে। চারদিকের এই আনন্দ উচ্ছ্বাসের মাঝেও পরী আগের মতোই পাথরের মতো বসে আছে। কুসুম গরম পানি নিয়ে এলো, ঘটা করে গোসল করানো হলো তাকে। কিন্তু অবাক কাণ্ড, ফুটন্ত গরম পানিতে গোসল করেও পরীর শীত ভাঙছে না। সে ঠকঠক করে কাঁপছে, ঠোঁট দুটো ঠান্ডায় নীল হয়ে আসছে। সারা শরীরে হলুদ মাখানোর ফলে তার দুধ হালতা গায়ের রং এখন কাঁচা সোনার মতো হলদেটে হয়ে আছে। রূপালী আবারও তাড়া দিলে সবাই ধরাধরি করে পরীকে ঘরে নিয়ে গেল। হলুদের শাড়ি পাল্টে তাকে টকটকে লাল শাড়িতে সাজানো হলো, আর কিছুক্ষণ পরেই বর আসবে। এরই মধ্যে মালা হাতে পায়েসের বাটি নিয়ে ঘরে ঢুকলেন। নিয়ম অনুসারে পরীকে 3 বার খাইয়ে দিলেন তিনি, বাকিটুকু বিলিয়ে দিলেন ছোট ছোট ছেলে মেয়েদের মাঝে। গায়ে হলুদের আগেই পরীকে পরম মমতায় ভাত খাইয়ে দিয়েছিলেন জেসমিন। আজ পরী কাউকে কোনো বাধা দেয়নি, কোনো জেদ ধরেনি। পরীর এই শান্ত আচরণ জেসমিনের মন ছুঁয়ে গেল। নিয়ম অনুযায়ী গায়ে হলুদের পর ওইটুকু পায়েস ছাড়া পরী আর কিছুই মুখে তুলতে পারবে না। সব নিয়ম শেষে পরীকে ভারী লাল বেনারসিতে সাজানো হলো। বোনকে নিজের হাতে মনের মতো করে সাজালো রূপালী। সবশেষে লম্বা ঘোমটা টেনে দিয়ে মুগ্ধ চোখে তাকিয়ে রূপালী বলল, মাশাল্লাহ, তোকে রাজকন্যার চেয়েও সুন্দর লাগছে পরী। বরের নজর ব্যতীত আর কারো নজর যেন না লাগে। রূপালী হাসল, কিন্তু পরী কপালে ভাঁজ ফেলে তাকালো। এ কেমন দোয়া, শুধু বরের নজর পড়বে কেন? পরক্ষণেই রূপালীর কথার গূঢ় অর্থ বুঝতে পেরে পরীও ম্লান হাসল। আসরের আজান পড়ে গেছে, অথচ বরযাত্রীর দেখা নেই। শহর থেকে আসছে বিধায় হয়তো রাস্তাঘাটে জ্যামে দেরি হচ্ছে। বসে থাকতে থাকতে পরীর চোখে ঘুম নেমে এলো। ওর পাশে বসে থাকা কনে পক্ষের মেয়েগুলোও ঝিমাচ্ছে। এই মুহূর্তে বিয়েটাকে পরীর কাছে অসহ্য মনে হচ্ছে। এতক্ষণ পুতুলের মতো সেজে বসে থাকতে কার ভালো লাগে? সময় গড়াতে গড়াতে মাগরিবের আজান দিয়ে দিল। এবার পরীর বিরক্তি চরমে পৌঁছেছে। ইচ্ছে করছে গায়ের সব শাড়ি গয়না টেনে ছিঁড়ে ফেলতে, কিন্তু রাগ প্রকাশ করার উপায় নেই। ঠিক তখনই কয়েকজন মহিলা এসে পরীকে অন্দর থেকে বৈঠকে নিয়ে গেল। বৈঠকে কোনো পরপুরুষ নেই, আছেন কেবল আফতাব, কাজী সাহেব আর বর। মেঝেতে বড় খেজুর পাতার পাটিতে পরীকে বসানো হলো। মাঝখানে আড়াল হিসেবে টানানো হলো পাতলা চাদর। উসখুস করছে পরী। আর কয়েক মুহূর্ত, কবুল বললেই সে অন্য এক পুরুষের অর্ধাঙ্গিনী হয়ে যাবে। কাজী সাহেব গম্ভীর ও উচ্চস্বরে বলতে লাগলেন, নূরনগর গ্রামের জমিদার আফতাবউদ্দিনের কনিষ্ঠ কন্যা পরীকে 20,001 টাকা দেনমোহর ধার্য করে বিবাহ করতে কি আপনি রাজি? রাজি থাকলে বলুন কবুল। পরীর মাথা নিচু করে শুনছে। এক অদ্ভুত শিহরণ আর অজানা অনুভূতিতে ওর বুক কাঁপছে। পরী ভাবছে, জীবনের এই সন্ধিক্ষণে কি সব মেয়েরই এমন অনুভূতি হয়? কিন্তু অপর পাশ থেকে উত্তর আসতে বেশ দেরি হচ্ছে। শেখর কি মেয়েদের মতো লজ্জা পাচ্ছে, নাকি বিষয়টা বেশ বিরক্তিকর মনে হলো পরীর কাছে? একটু পর কাজী সাহেব চাদরের এ পাশে থাকা পরীকে উদ্দেশ্য করে বললেন,
নবীননগর গ্রামের শাখাওয়াত সাহেবের একমাত্র পুত্র শাহেরান শায়ের আপনাকে 20,001 টাকা দেনমোহর ধার্য করিয়া বিবাহ করিতে ইচ্ছুক। আপনি কি রাজি? রাজি থাকলে বলুন কবুল। পরীর কান ঝাঁঝা করে উঠল। কাজী সাহেব একই নাম বললেন, শেখরের বদলে শায়ের। তবে কি তার কানে ভুল শুনল, নাকি পর্দার ওপালে শেখরের বদলে আজ শায়ের বসে আছে? বৈঠকে উপস্থিত সবাই স্বাভাবিক থাকলেও বধূ বেশে বসে থাকা পরীর মনে প্রবল কৌতূহল আর শঙ্কা জেগে উঠল। বিস্ময়ে বিমূঢ় হয়ে সে পাতলা পর্দার ওপালে বসা অস্পষ্ট অবয়বটির দিকে তাকিয়ে রইল। পরীর কানে কি তবে ভুল মন্ত্র বাজল? কাজী সাহেব তো স্পষ্ট শেহরান শায়ের নামটা উচ্চারণ করলেন, কিন্তু শেখরের পরিবর্তে শায়ের কেন? বাকি সবাই কেন পাথরের মতো শান্ত? কিছু একটা যে ওলটপালট হয়ে গেছে তা বুঝতে পেরে পরীর মাথা ঝিমঝিম করে উঠল। ওদিকে কাজী সাহেব বারবার তাড়া দিচ্ছেন কবুল বলার জন্য, কিন্তু পরীর দুনিয়া যেন থমকে গেছে। চারপাশের শত মানুষের কোলাহল, সখীদের ফিসফাস কিছুই তার কান অবধি পৌঁছাচ্ছে না। সে কেবল অবিশ্বাসের এক ঘোরে আটকে আছে। শেষ পর্যন্ত আফতাবের বজ্রকণ্ঠের ধমক আসতেই আসর নিস্তব্ধ হয়ে গেল। পরী চমকে উঠে বাবার গম্ভীর মুখের দিকে তাকাল। আফতাব তপ্তস্বরে বললেন, এত দেরি করছো কেন পরী? তাড়াতাড়ি কবুল বলো। বাবার আদেশ অমান্য করার সাহস নেই পরীর। কয়েক ঢোক গিলে সে অস্ফুট স্বরে 3 বার কবুল উচ্চারণ করল, কিন্তু শব্দটা মুখ থেকে বের হওয়ার সাথে সাথেই যেন তার শরীরের সমস্ত শক্তি কর্পূরের মতো উবে গেল। সে ভারসাম্য হারিয়ে পাশে থাকা কুসুমের গায়ে ঢলে পড়ল। কুসুম চিৎকার করে উঠল, পরী আপা, আপনার কি হইছে? মুহূর্তেই আসর ভেঙে গেল। সামনের পর্দা ফেলে দেওয়া হলো। আফতাব মহিলাদের পরিস্থিতি সামলাতে বলে কাজী নিয়ে বৈঠক ত্যাগ করলেন। অন্দরমহলে খবর যেতেই মালা হন্তদন্তে ছুটে এলেন। পরীর জ্ঞান নেই দেখে তিনি অস্থির হয়ে পড়লেন। শায়ের তখনও মাথা নিচু করে আগের জায়গায় বসেছিল। মালা কোনো উপায় না দেখে শায়েরকে আদেশ দিলেন, শায়ের, পরীকে কোলে করে ওর ঘরে দিয়ে এসো। শাশুড়ির আদেশ পেয়ে শায়ের উঠে দাঁড়াল। অত্যন্ত সাবধানে সে তার সদ্য বিবাহিত স্ত্রীকে পাজা কোলা করে তুলে নিল। দীর্ঘ কয়েক দশক পর আফতাব ছাড়া এই প্রথম কোনো ভিনপুরুষ অন্দরমহলে পা রাখল। কুসুম পথ দেখিয়ে নিয়ে গেল দোতলার একেবারে কোণার সেই ঘরে। পরীর সুসজ্জিত পালঙ্কে তাকে শুইয়ে দিয়ে শায়ের নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে এলো। বাইরে তখন পুরো নূরনগর গ্রামে আগুনের মতো খবর ছড়িয়ে পড়েছে। 4 গ্রামের অধিপতি জমিদার আফতাবের কনিষ্ঠ কন্যা, যে কিনা রূপ আর আভিজাত্যে সাক্ষাৎ রাজকন্যা, তার বিয়ে হলো শেষ পর্যন্ত এক সামান্য কর্মচারীর সাথে। গ্রামবাসীরা বিস্ময়ে হতবাক। শায়ের ছেলে হিসেবে ভালো, সৎ এবং কর্মঠ, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু রাজকন্যার যোগ্য কিসে? গোবরে পদ্মফুল মানালেও জমিদারের জামাই হিসেবে শায়েরকে কেউ মেনে নিতে পারছে না। অনেকে আড়ালে বলছে, বড় মেয়ে তো নিজের কপাল নিজেই পুড়িয়েছে, আর ছোট মেয়ের কপাল স্বয়ং আফতাবই পোড়ালেন। জমিদার বাড়ির আঙিনায় থমথমে পরিবেশ। শেখর কেন শেষ মুহূর্তে এলো না, কেনই বা এই তড়িঘড়ি সিদ্ধান্ত, সে উত্তর কারো জানা নেই। আফতাবের মেজাজ এখন চুঙ্গে। সব কথাই তার কানে বিষের মতো লাগছে। এমনকি নিজের ভাই আখিরের শান্ত উপস্থিতিকেও তিনি আজ সহ্য করতে পারছেন না। এক অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কায় যেন পুরো জমিদার বাড়ি নিথর হয়ে আছে।